আসসালামু আলাইকুম। সেশন ২ স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ। আজকে আমরা দেখব ২৭ পৃষ্ঠায় এই ছকগুলো পূরণ করতে হয় কিভাবে। চলো প্রথম থেকেই দেখে নেই। আমরা আগের সেশনে পড়া গল্পে জেনেছিলাম বাণিজ্যিক কাজে হাসি দইয়ের অপব্যবহার কারণে আফজাল হোসেন আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করার কথা ভাবছেন। তবে আফজাল হোসেন ক্ষতিপূরণ দাবি করতে পারেন না যদি তার ট্রেডমার্ক না থাকত। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে কপিরাইট ও প্যাটেন্ট সম্পর্কে জেনেছিলাম, কিন্তু ট্রেডমার্ক জিনিসটা কি আজকে আমরা জানব। ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম এবং স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। এখানে একটি ওয়াটার বোতল, এখানে লোগো আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ লোগো, এটা হচ্ছে স্লোগান। বাংলাদেশ গভ.বিডি সকল তথ্য ও সেবা এক ঠিকানায়, এটা হচ্ছে আমাদের স্লোগান। একটা লোগো, নাম, প্রতীক, রং, আকার, স্লোগান, এই ৪টি-৫টি দিয়ে একটি লোগো তৈরি হয়। একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন, ফলে অন্য কেউ চাইলেই ইচ্ছামতো তার সেই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাজারজাত করতে পারেন না। এর ফলে স্বত্বাধিকারের অধিকার সংরক্ষিত হয় ও অন্য কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদ অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর একটি সদস্য দেশ, তাই এই সংস্থার তৈরি করা নিয়ম অনুসরণ করে বাংলাদেশ ট্রেডমার্ক নিবন্ধন সুযোগ আছে। একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য 5টি ধাপ অনুসরণ করতে হয়। ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে প্রথমে সেটি পূরণ করতে হয়। এই ফর্মে বিস্তারিত জানতে হয় আমরা কেন এই বুদ্ধিবৃত্তিক সম্পদ স্বত্বাধিকারী হিসাবে ট্রেডমার্ক নিবন্ধন করতে চাচ্ছি। খ. অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবেদনটি যাচাই বাছাই করবেন যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলেই একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনা, সম্পদটি ট্রেডমার্ক পাওয়ার যোগ্য কিনা, একই রকম অন্য বুদ্ধিবৃত্তিক সম্পদে সঙ্গে এই ট্রেডমার্ক হুবহু মিলে যাচ্ছে কিনা ইত্যাদি। গ. অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ও অন্য কোনো একই ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো স্বত্বাধিকারী এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কি না সেটি জানতে দৃষ্টি আকর্ষণ করবে। গ. অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি নিজের আপত্তি জানাতে পারেন। এজন্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হয়। এই সময় তিনি যুক্তি প্রদান করবেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না। আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করবেন। এরপর অধিদপ্তর দুই পক্ষের সকল যুক্তি বিবেচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সর্বশেষ যদি অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে আবেদনকারী এই ট্রেডমার্ক প্রদান করা হবে তাহলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হয়। নিবন্ধিত হওয়ার প্রমাণপত্র হিসেবে একটি ট্রেডমার্ক সনদ ওই স্বত্বাধিকারীর নামে প্রদান করা হয়।
আমরা এই শিক্ষানবিকতা একদম শেষে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করতে যাচ্ছি। তাই এবার একটি কাজ করি, সেই বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসেবে কোনো লোগো বা ছবি বা ডিজাইন পরের পৃষ্ঠায় এঁকে ফেলি। আমরা এখানে একটি লোগো আঁকবো আর এই ফর্মটা আমরা পূরণ করব। চলো দেখে নেই। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো স্বতন্ত্র প্রতীক বা লোগো, নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। প্রতিটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন ট্রেডমার্ক রয়েছে। যেমন বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির বিভিন্ন ভিন্ন বিভিন্ন ট্রেডমার্ক রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্রেডমার্ক আছে। আমরা এখানে একটা লোগো তৈরি করলাম, যেমন বাংলাদেশের প্রকৃতি ভ্রমণ। আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি। আবেদনকারীর নাম আমি নাম দিলাম জাতীয়তা বাংলাদেশি, ঠিকানা তোমরা একটা ঠিকানা দিবে, মোবাইল নাম্বার দিবে, ইমেল দিলে এখানে পণ্যের বিবরণ, পর্যটকের ডায়েরি, ভ্রমণ বিষয়ক একটি বই, ভ্রমণে আগ্রহীদের সুবিধার জন্য বিভিন্ন দর্শনীয় স্থানের অভিজ্ঞতা নিয়ে লিখিত একটি পুস্তক, স্বাক্ষর ও তারিখ। আমরা এটা পূরণ করে ফেললাম। আগামী সেশনের প্রস্তুতি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রেডমার্কের ব্যক্তিগত ও বাণিজ্যিক অপব্যবহারের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। পত্রপত্রিকা বা অনলাইন সংবাদ মাধ্যম থেকে আমরা এরকম কিছু ঘটনা তথ্য সংগ্রহ করি পরের সেশনের জন্য। পাশাপাশি এই ঘটনাগুলোর কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহারের ক্ষেত্রে হয়েছে ও কোনটি বাণিজ্যিক কাজে ব্যবহার হয়েছে সেটিও ভাবি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন 3 ট্রেডমার্ক জনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি।